আমরা এখন একটু মেডিকেল অ্যাডমিশন নিয়ে বেসিক কিছু কথাবার্তা জানি। এর কারণ হচ্ছে আমি পার্সোনালি যতক্ষণ পর্যন্ত না মেডিকেল অ্যাডমিশনে কোচিং করছি তার আগে আমার মেডিকেল সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, মানে একদমই লিটারালি কোনো আইডিয়া ছিল না। আমি মেডিকেলের চান্স পাওয়ার পরেও আমার কোনো আইডিয়া ছিল না যে আচ্ছা কতগুলা মেডিকেল আছে, আমি এটাও জানতাম না। সো এইখানে আমরা জাস্ট যদি হালকা পাতলা কিছু আইডিয়া রাখি সেটা আশা করি কিছুটা হেল্পই হবে আমাদের। ফার্স্ট অফ অল বেসিক কিছু ইনফো বলি যে আমাদের মেডিকেল কলেজ কতগুলো আছে, সেটা হচ্ছে 36টা। রিসেন্ট টাইম বেশ কয়েকটা মেডিকেল যোগ হয়েছে যেগুলোর সিট সংখ্যা একটু কম। এরপর দেখো সিটের সংখ্যা, এটা হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি 3966। এটা হচ্ছে তোমার নর্মালি। আর যদি বলো যে এখানে যদি কোটা অ্যাড করা হয় তাহলে 4000 সামথিং কিছু হবে, 4060 বা এরকম একটা সামথিং মান হবে। সো আমরা কোটা বাদের যে অংশটা সেটাই জানলাম। এটা যেহেতু কোটাটা যেহেতু ম্যাক্সিমাম মানুষের জন্য, ট্রাইবাল কোটা আছে, তারপর তো মুক্তিযোদ্ধা কোটা আছে, সো এটাই আমরা জানা প্রয়োজন। এখন দেখো মার্কস ডিস্ট্রিবিউশন, এইটা একটু বেশি গুরুত্বের সাথে মনে রাখার চেষ্টা করবা। সেটা হচ্ছে যে জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজির জন্য সব থেকে বেশি, আশা করি জানো তোমরা, 30 মার্কস। তারপর হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে 25, ফিজিক্স হচ্ছে তোমার 20, ইংলিশ 15 এবং জিকে হচ্ছে 10। এখন দেখো এটা খুবই অবভিয়াস, ফিজিক্সের কোনো সম্পর্ক নেই তোমাদের মেডিকেল লাইফে, কিন্তু ওটাকে 20 দেওয়া হয়েছে কেননা এটা তোমার আসলে ইন্টারমিডিয়েট লাইফে খুব একটা মেজর পার্ট। সো বায়োলজি এবং কেমিস্ট্রির একটা রিলেশন থাকে তোমাদের মেডিকেল লাইফে, বায়োলজি এবং কেমিস্ট্রি একটা খুব ডিরেক্ট রিলেশন থাকে। সো এই জন্য এটা বেশি মার্ক দেওয়া খুবই স্বাভাবিক আশা করি। এখন দেখো আরেকটা জিনিস খেয়াল রাখবা যে তোমার এই যে মার্কস ডিস্ট্রিবিউশন, এটা দেখে আশা করি বুঝে গেছো যে শুধুমাত্র যদি কেউ মনে করো যে বায়োলজি ভালো পারো মানে যে তুমি মেডিকেলে চান্স পাবা, এরকম মোটেই না। সো এটা মানে যদি তুমি বায়োলজি ভালো পারো এটা খুব ভালো কথা। সো তুমি যে ইন্টারমিডিয়েটে যে বায়োলজিগুলো পড়তেছো এরও একটা খুব ভালো রিলেশনও পাবা, মেডিকেল লাইফে ভালো একটা রিলেশনও পাবা। সো এই জায়গাটা যেটা হচ্ছে যে এটা ভালো বেশি জানা, কিন্তু যদি শুধুমাত্র এটা জানা খুব একটা ভালো ধরনের অ্যাচিভমেন্ট বলা যাইতে পারে না। এখন দেখো কলেজের যে 36টা কথা বললাম, এইখানে একটা জিনিস আমি একটু গুরুত্ব দিব। সেটা হচ্ছে কি, এটা মূলত যখন তুমি কলেজের ফর্ম ফিল আপ করবা, মানে যখন তুমি অ্যাপ্লিকেশন করবা তখনের জন্য বেশি ইম্পর্টেন্ট। বাট আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে কি যে তুমি একটু তোমার আশেপাশের এরিয়া অনুসারে যে মেডিকেল কলেজগুলো আছে এবং তোমার জন্য প্রায়োরিটি লিস্টে কোনটা সেটা একটু মাথায় রেখো। কেননা তোমাকে কলেজের জন্য ধারাবাহিক একটা সিরিয়াল দিতে হয়, যেটাকেই তোমার রেজাল্টের বেসিসে প্রাধান্য দেওয়া হয় যে কোনটাকে তুমি আগে রাখতেছো। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে যে তোমার একটা কম্পিউটার দোকানে যায়, কম্পিউটার দোকানে গিয়ে বলে যে ভাই আমার ফর্ম ফিল আপটা করে দেন। এবং যারা মেডিকেলের কোচিং করে না তারা বিশেষ করে এই কাজটা বেশি করে যে ওইখানে যে লিস্টটা দেওয়া আছে সেই ধারাবাহিক লিস্টে একদম সিরিয়াল দিয়ে দেয় যে ভাই এরকমভাবে এই যেটা আছে দিয়ে দেয়। ঘটনা ঘটে কি যে তোমরা অনেক সময় যখন একবার লিস্ট দেওয়া শেষ, সো ওইটা তো তুমি চাইলেও চেঞ্জও করতে পারো, বাট যদি চেঞ্জ না করো তখন তুমি যখন মেডিকেল অ্যাডমিশন রেজাল্ট দেওয়া হয়ে গেছে তখন তোমার একটা কলেজ অ্যালট হয়। ওই কলেজ অ্যালট হওয়ার পরে সেখানে ভর্তি হইতে হয়। ভর্তি হওয়ার পরে তুমি বুঝলে যে না আমি তো আসলে এখানে পড়বো না, আমার জন্য তো ওই মেডিকেল কলেজ বেশি ভালো। কিন্তু যে মেডিকেল কলেজ তোমার জন্য ভালো মনে হচ্ছে সেই মেডিকেল কলেজের সিরিয়াল আরও পিছনে। সো এটা যদি তুমি আগে লিস্টে রাখতে তুমি কিন্তু সহজে এটা আগে চান্স পাইতো। এখন ঘটনা হচ্ছে যে নর্মালি ইউনিভার্সিটিতে যেমন হয় যে তোমার অটো মাইগ্রেশন হয়, যে তুমি একটা সাবজেক্ট চয়েস লিস্ট দিয়ে রাখছো, সো অটো মাইগ্রেশন হচ্ছে। মেডিকেল এরকম হয় না, প্রত্যেকটা কলেজে ইন্ডিভিজুয়াল। তো তুমি যখন একটা কলেজের থেকে অন্য কলেজে যাচ্ছ তখন কিন্তু আবার নতুন করে ভর্তি হইতে হয়। একটু শুনতে উইয়ার্ড লাগতেছে, বাট মনে করো তোমার ঢাকার বাইরে যে মেডিকেলগুলো আছে এমনও আছে যে 23,000 25,000 টাকা ভর্তি হইতে লাগে। এখন যদি তুমি 3বার মাইগ্রেশন পাও, তুমি কি 75,000 টাকা দিয়ে শুধুমাত্র মেডিকেলে ভর্তি হবা? সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। অনেকের ক্ষেত্রে প্রায়োরিটি থাকে যে আমি ঢাকার ভিতরে থাকবো, তখন কিন্তু অনেকে করে যে মুগদা মেডিকেলের নর্মাল সিরিয়াল অনুসারে পজিশন অনুসারে কিন্তু পিছনে, কিন্তু সেটাকে ওরা আগে রেখে দেয় সবাই, যে 4th নাম্বারে রেখে দেয় যাদের মুগদা মেডিকেলে আসার ইচ্ছা, মানে ঢাকার ভেতরে থাকার ইচ্ছা। আবার এখানে ঢাকার ভেতরে একটা প্রিফারেন্স আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সবাই ঢাকা মেডিকেল দিবে আগে,
কিন্তু এরপরে যখন সলিমুল্লাহ বা সোহরাওয়ার্দী মেডিকেলের বিষয়টা আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সলিমুল্লাহ মেডিকেলকে সেকেন্ডে দেয়। বাট একটা বিষয় হচ্ছে যে তোমার ঢাকায় যদি তুমি থাকো, সো তোমার লোকেশনটা একটা ম্যাটার করে। যেরকমভাবে সলিমুল্লাহ লোকেশনটা খুব বেশি ভালো বলা যাবে না, আনফর্চুনেটলি। সোহরাওয়ার্দীর লোকেশনটা তুলনামূলকভাবে ভালো, কারণ যে পাশে প্রাইম মিনিস্টারের অফিস, তারপরে তোমার বেশ কয়েকটা মন্ত্রণালয়, সো আরও কিছু হসপিটাল, সো একটু ডেভেলপ এরিয়া। আরেকটা বিষয় হচ্ছে কি যে তোমরা জানো যে ম্যাক্সিমাম মানে আমাদের ঢাকার ভিতরে অনেক বেশি লেভেল অফ স্টুডেন্ট কিন্তু মিরপুর এলাকায় থাকে। সো তোমার যদি মিরপুর এলাকায় তোমার বাসা হয়, মিরপুরের থেকে সোহরাওয়ার্দী মেডিকেল খুবই কাছাকাছি। সো তুমি খুব দ্রুত, যদি তুমি সলিমুল্লাহ মেডিকেল সেকেন্ড চয়েসে দাও, খুব দ্রুত বুঝা যাবা যে আচ্ছা আমার মনে আর একটা মাইগ্রেশন দিয়ে সোহরাওয়ার্দীতে যাইতে হবে। তাহলে তুমি কেন দিলে? সোহরাওয়ার্দী যেহেতু নর্মাল র্যাঙ্কিংয়ে 3rd নম্বরে থাকে, সো তুমি ওটাকে যে 2nd নম্বরে দিয়ে দিতে পারতে। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে তার এলাকাটা বেশি প্রায়োরিটি লিস্টে ফার্স্টে থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। যে আমার এলাকা, মনে করো যদি আমি বলি যে আমি খুলনা এরিয়ার ভিতরে পড়ি বা নড়াইল জেলার ভিতরে পড়ি, তখন কি হবে? আমার জন্য কিন্তু বেশি কাছে হয় যশোর মেডিকেল, তারপরে মেবি কাছে হচ্ছে খুলনা মেডিকেল। বাট যশোর মেডিকেল অতটা পুরাতন না বা ওটা অতটা ডেভেলপ না। বেশি ডেভেলপ কোনগুলো হয়? ঢাকারগুলা। তারপরে হচ্ছে তোমার যেগুলো ডিস্ট্রিক্ট মানে ডিভিশন অর্থাৎ বিভাগীয় যে মেডিকেলগুলো হয়, খুলনা মেডিকেল, রংপুর মেডিকেল, তারপর সিলেট মেডিকেল, চিটাগাং মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, সো এইগুলা মেনলি বেশি ডেভেলপড হয়। সো অনেকেরই ইচ্ছা থাকে যে না আমার ঢাকার ভিতরে মনে করো তোমার সোহরাওয়ার্দী মেডিকেল হয়েছে, না আমি খুলনা মেডিকেলে পড়বো। বা অনেকের জন্য এমন হইতে পারে যে তার ময়মনসিংহ মেডিকেল হয়েছে, না আমি খুলনা মেডিকেলে পড়বো, কেননা আমার বাসা খুলনা। সো এটাও কিন্তু যথেষ্ট লজিক্যাল বিষয়, কেননা মেডিকেলে যে তুমি মনে করো খুলনা মেডিকেলে পড়লে খুব একটা ভালো কিছু হবে না, এরকম কখনোই না। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যখন তোমরা চয়েস লিস্ট দিবা, যদিও এটা অনেক দেরিতে, তারপরে জাস্ট বলে রাখলাম তোমাদেরকে। আচ্ছা, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের অনেকেরই আইডিয়া নেই যে ভর্তির প্রস্তুতি কেমন হয়। আমি নিজেই জানতাম না। আমি যখন ফার্স্টে কোচিং সেন্টারে গেছি, তখন আমি করছি কি 2 ইয়ার পুরানো বই নিয়ে গেছি। আমার কাছে আছে একটা 2 ইয়ার পুরানো বই, সো আমি সেই বই নিয়ে চলে গেছি। আমি ওই বই দেখাই কিন্তু প্রথম মনে করো যে 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে ক্লাস করছি। সো ভাইয়ারা অনেকবার বলছে আচ্ছা একটু রিসেন্ট যে বইগুলো আছে সেগুলো দেখো, আমি একদমই গুরুত্ব দিইনি। সো এখানে একটা বিষয় হচ্ছে যে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশনে নর্মালি তোমার রিসেন্ট বইটা ফলো করা হয়। বাট একটু পুরাতন বই হইলে বা তার আগের ইয়ারের বই হইলে খুব একটা সমস্যা হয় না, ম্যাক্সিমামই সেম থাকে। এখন দেখো জিনিসটা হচ্ছে ভর্তির প্রস্তুতির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আসে যে তোমার বইটাকে রেডি করা। আমি বলবো যে বইকে রেডি করা, মানে এইটা হচ্ছে মাস্ট, বইকে রেডি করা। কিভাবে রেডি করবা? একটা হচ্ছে কি বইটাকে ছোট করে ফেলা, এবং সেকেন্ড হচ্ছে কি যে তোমার যত ধরনের এক্সট্রা ইনফরমেশনগুলো আছে বা যেগুলো তোমার আলাদাভাবে মনে রাখা প্রয়োজন, সেইগুলোকে একজাক্ট করা। সো বইকে রেডি করার ক্ষেত্রে হচ্ছে ছোট করা, আর একটা হচ্ছে প্লাস তোমার হচ্ছে আলাদা ইনফরমেশনগুলা। আলাদা ইনফোগুলা বলতে আমি কি বোঝাচ্ছি, আমি তোমাদেরকে পূর্বেই হয়তো অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বলে রাখছিলাম যে এইখানে তোমরা এমন কিছু টেকনিক শিখবা যেগুলোর থ্রুতে তোমরা অনেক ইনফরমেশন দ্রুত মনে রাখতে পারবা, বা কিছু লাইন থাকে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট থাকে না। সো এই যে জায়গাগুলো আছে এগুলো বইতেই লিখে রাখা, খুবই গুরুত্বের সাথে মনে রাখবা। তোমরা কখনোই এই জিনিসগুলা যখন খাতায় লিখো এটা সুযোগ পাবা না। তোমাদের বইয়ের সংখ্যা 6টাই হওয়া উচিত। মেন যে 6টা বই, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এর বাইরে একটা সাধারণ জ্ঞান এবং একটা ইংলিশ বই। এর বাইরে তোমার আর কোনো বার্ডেন হওয়া উচিত না। যদি বার্ডেন বানায় ফেলো তাহলে 99% ক্ষেত্রে তুমি সেগুলো আর ফলো করার সুযোগ পাবা না। এখন দেখো, বই ছোট করা বলতে বোঝানো হচ্ছে যে বই দাগানো। তুমি এমনও কোচিংয়ে এক্সপিরিয়েন্স পাবা যে লাস্টের দিকে ক্লাসের ক্ষেত্রে ভাইয়ারা এত স্পিডে বলতেছে যে তুমি লাইন দাগাইতেই পারতেছো না, এরকমও সিচুয়েশনে পড়বা যে বলাই যাচ্ছে এটা, সো তুমি সুযোগও পাচ্ছ না। সো এখানে জিনিসটা হচ্ছে যে এইটা না কোনো সন্দেহ রাখবা না যে ওই ভাইগুলোর মানে ইচ্ছা শক্তিটা কত আছে বা তোমাদেরকে কত সুন্দরভাবে ডেলিভার দেওয়ার ইচ্ছা আছে। তারা 100% সুন্দরভাবে তোমাকে ডেলিভার করতে চায়, কিন্তু সময়েরও একটা সীমাবদ্ধতা থাকে। তোমার 3 মাসের বেশি সময় পায় না টিচার ভাইয়ারা,
কোচিং এর ক্ষেত্রে, কেননা এখানে 1 মাস বন্ধ রেখে দিতে হয় একদম অ্যাডমিশনের আগে। সো এই যে 3 মাস সময় থাকে, এর মধ্যে যখন তোমার 2 ঘন্টার একটা ক্লাসের মধ্যে যদি তোমার 2টা বা 3টা চ্যাপ্টার শেষ করতে হয় দাগায়, তখন কিন্তু আসলে একটু প্রবলেম। সো এই জায়গাগুলো যখন দাগানোর ক্ষেত্রে বিষয় আসে, প্রথম দিকে হয়তো বা ভাই একটু রিল্যাক্স হয়ে কথা বললো তোমার সাথে। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে রিয়েল লাইফ ক্লাসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডিস্ট্রাকশন থাকে। এমন না যে তোমার রোল কল করা লাগতেছে, বাট বেশ কিছু ডিস্ট্রাকশন থাকে যেটা আসলে একটু সময় ব্যাঘাত ঘটায়। সো এই জায়গাটা মাথায় রাখবা যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিষয়টা থাকে বই দাগানো, এবং তারপরে থাকে যে কিছু টেকনিক শেখা। আর এইখানে একটা বিষয় হচ্ছে যে এই জায়গার থেকে মেনলি আসে যে আচ্ছা ঠিক আছে বই দাগানো, এরপর হচ্ছে ঠাডা মুখস্থ করো। সো এইটা হচ্ছে একটা ভুল ধারণা, মানে যে মুখস্থ করতে করতে মাথা নষ্ট করে ফেলতে হয়, এই জিনিসটা মানে একদমই সঠিক না। এটা মেডিকেল সম্পর্কে একটা ধারণা আছে যে মেডিকেলে গেলে মনে হয় এরকম মোটা মোটা বই একদম মনে করো মুখস্থ করতে থাকে মানুষ, কোনো কিছু না বোঝা। এখানে যদি এরকম হইতো তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব না, এই ইনফরমেশন মনে রাখা কখনোই সম্ভব না। তুমি হৃৎপিণ্ড কি জিনিস জানো না, তুমি নর্মালি ভিজুয়ালাইজ করতে পারতেছো না যে এইখানে তোমার মানে ডান অ্যাট্রিয়ামের নিচে ডান ভেন্ট্রিকল, এই পাশে তোমার বাম অ্যাট্রিয়ামের নিচে বাম ভেন্ট্রিকল, এবং তুমি এইটা ইমাজিন করতে পারতেছো না এই যে তোমার মনে করো ডান ভেন্ট্রিকল আছে, ডান ভেন্ট্রিকলের থেকে একটা তোমার মানে একটা রক্তনালী যাচ্ছে কোথায়, ফুসফুসে। সো এই যে ইমাজিনেশন গুলা, বা তুমি দেখতেছো আচ্ছা ঠিক আছে আমার যে বাম ভেন্ট্রিকল আছে সেখান থেকে একটা অ্যাওর্টা বা মহাধমনী তৈরি হচ্ছে, এটা সারা দেহে ছড়া যাচ্ছে, এই যে জিনিসগুলা তুমি যদি ইমাজিন না করতে পারো বা বুঝতে না পারো, বিলিভ মি তুমি কখনোই ইনফরমেশন মুখস্থ করতে পারবে না। তুমি যতই চেষ্টা করো, কত ইনফরমেশন মুখস্থ রাখবা? তুমি তো নর্মালি কোনো মানে কম্পিউটার হার্ড ডিস্ক না, বা ফোনের কোনো মেমোরি কার্ড না যে তুমি যত ইনফরমেশন চাইলে স্টোর করে ফেলবে। সো এই জিনিসটা মাথায় রাখা প্রয়োজন। যেরকম ভাবে তুমি ডানের টাইম ভাবলে যে আচ্ছা সুপিরিয়র ভেনা কাবা, ইনফিরিয়র ভেনা কাবা, করোনারি সাইনাস, এগুলো সবাই এক জায়গায় ইনভলভ হচ্ছে। সো সুপিরিয়র দেখে তুমি ভাবছো উপরের থেকে আসতেছে, ইনফিরিয়র মানে নিচে থেকে আসছে, এগুলো যখন ভিজুয়ালাইজ করতেছো তখনই তুমি ইনফরমেশনগুলো মনে রাখতে পারতেছো। সো এটা কিন্তু মানে একদমই অস্বাভাবিক কথাবার্তা যে মুখস্থ করে মাথা নষ্ট করে ফেলতে হয়। এখন যদি তোমাকে বলা হয় যে ভাই ফিজিক্সে মুখস্থ করতে হয় কিনা, অবশ্যই মুখস্থ করতে হয়। যে তুমি সূত্রগুলা তো এমন করতে পারো না যে আচ্ছা আমি সূত্রগুলা নতুন করে মানে প্রমাণ করে পরীক্ষায় লিখে আসি, কখনোই না। সো তুমি সূত্রগুলা মুখস্থ করো, বাট এটা বোঝা প্রয়োজন যে ওইগুলা কখন ইমপ্লিমেন্ট করতে হয়, কখন কোন সূত্রে ব্যবহার মানে কোন অঙ্কে ব্যবহার করতে হয়, এটা হচ্ছে যে তোমার বোঝার বিষয়। কেমিস্ট্রি তো আরো বেশি মানে একটু মানে ঘাটতেরা বলা যায়। আমি পার্সোনালি কেমিস্ট্রি খুব বেশি অপছন্দ করি। এর কারণ হচ্ছে আমার কেমিস্ট্রি বইতে এখনো লেখা আছে যে কেমিস্ট্রি বই পড়লে মানে তোমার সন্দেহ দূর হয় না, সন্দেহ তৈরি হয়। এখানে জিনিসটা হচ্ছে দেখো বায়োলজি কি করে, তোমাকে প্রথমেই বলে দেয় যে বায়োলজি মুখস্থ করতে হবে, তোমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। কিন্তু কেমিস্ট্রি নিজে সাজার চেষ্টা করার জন্য এখানে অনেক কিছু বোঝা লাগবে, কিন্তু তুমি মানে বোঝার থেকে বেশি ব্যতিক্রম মুখস্থ করা লাগে। সো এটা একটু অকওয়ার্ড টাইপের, জাস্ট ফান পার্ট হিসেবে। বাট তোমরা কেমিস্ট্রি অনেক গুরুত্ব সহকারে পড়বা, যেহেতু এখানে 25 মার্ক। এরপর দেখো তোমাদের আরেকটা ভুল ধারণা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। আমরা অলরেডি মেসেজ পাওয়া শুরু হয়ে গেছে যে ভাই এক্সট্রা ইনফরমেশন গুলা অন্যান্য বইয়ে, গাজী আজমল স্যারের বইয়ের বাইরে যে তো আপনার ওই যে আলিম স্যারের বই আছে। সো এইখানে ঘটনা হচ্ছে কি ম্যাক্সিমাম ইনফরমেশনই সেম থাকে। আবার রিসেন্ট টাইমে গাজী আজমল স্যার যে বইগুলা যে রিসেন্ট যে বইগুলা করছে, এখানে করছে কি তোমার আলিম স্যার বা বিভিন্ন স্যারের বইয়ের ইনফরমেশন গুলাও স্যার অবশ্যই কপি করছে কিনা জানি না আমি, বা কপি করার কথা না। তো এখানে জিনিসটা হচ্ছে সেই ইনফরমেশন গুলাও কিন্তু তোমার ওই জায়গায় অ্যাড হয়ে গেছে অলরেডি, বা বিভিন্নভাবে তোমার গাজী আজমল স্যারের বইতে আসছে। এখানে কথা হচ্ছে যে ম্যাক্সিমাম ইনফরমেশন সেম থাকে, আর যে ইনফরমেশনগুলো সেম না, এক্সট্রা কিছু ইনফরমেশন থাকে। এরকম কিছু জায়গা অবশ্যই আছে যে জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট জায়গাগুলো খুবই কম। তোমরা যতটা গুরুত্বের সাথে এটাকে দেখো, এতটা গুরুত্বের মতো বিষয় না। যে ইনফরমেশনগুলো আমরা অবশ্যই তোমাদের জন্য পরবর্তী সময় অ্যাড করব। সো এটা খেয়াল রাখবা যে এক্সট্রা ইনফরমেশন। আর একটা থাকে যে যখন নতুন বই আসে, তোমরা যখন অ্যাডমিশনের ফেজে থাকো, এই ফেজে থাকা অবস্থায় আর একটা নতুন বই বের হয়ে আসে। সো এইটার ক্ষেত্রে নতুন করে বই কেনার কোনো প্রয়োজন নেই। তোমরা বিভিন্ন জায়গায় দেখবা যে তোমার আসলে এক্সট্রা ইনফো টাইপের, নতুন ইনফরমেশন টাইপের একটা শিট দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে এই আমরা অবশ্যই দিব তোমাদের জন্য, কিন্তু জিনিসটা হচ্ছে যে
ওই জায়গাগুলোর থেকেও যে খুব বেশি প্রশ্ন আসে আমার মনে হয় না। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সের থেকে যতটুকু আমার কাছে মনে হয়েছে এরকম খুব বেশি না। সো এটা খেয়াল রাখবা। আর একটা জিনিস, মানে এটা হচ্ছে ডেডলি, মানে এটা তোমাদের জন্য একটা ভাইরাসের মতো, মনে করতে পারো যে এটা হচ্ছে মানে করোনা ভাইরাসের মতো তোমাদের জন্য, কোভিড-19। জিনিসটা হচ্ছে যে তোমাদের যতই বোঝানো হোক যে আচ্ছা বাইরে থেকে খুব বেশি পড়ার প্রয়োজন নেই, আর তোমরা তাও পড়ার চেষ্টা করবা, বাইরে থেকে পড়ার প্রয়োজন নেই তাও পড়ার চেষ্টা করবা, এবং অনেকেই শেষ পর্যন্ত ভুক্তভোগী হবা। অনেকে ভুক্তভোগী হয় না আল্লাহ তাআলার রহমতে, কিন্তু অনেকেই কিন্তু এটার ভুক্তভোগী হয়, যে তার থেকে একজন কম পরিশ্রম করে ভালো রেজাল্ট করতেছে এবং সে বেশি পরিশ্রম করে তোমার ভালো রেজাল্ট করতে পারতেছে না। জিনিসটা অনেকটা এরকম যে গাধা পরিশ্রম করে কিন্তু সে স্মার্ট না। সো স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্কের ভিতর এই ডিফারেন্সটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে টার্গেট। তোমরা প্রথমেই একটা জিনিস খেয়াল রাখবা যে সহজ প্রশ্নের জন্য ভুল না করো, সহজ প্রশ্নগুলোর জন্য ভুল না করো। এবং সেকেন্ড টার্গেট হচ্ছে যে তুমি প্রথম দিকে চেষ্টা করবা 70% মতো মার্কস ক্যারি করার যত ধরনের এক্সাম হচ্ছে, তারপরে চেষ্টা করবা এটা 80% নেওয়া। সো 80% হচ্ছে একদম অনেক ভালো। 80% মার্ক অর্থাৎ তোমাকে যদি মনে করো 40-এর ভিতর 30 পাওয়া, এটা অনেক ভালো পরীক্ষা। 50-এর ভিতর 40 পাওয়া, 50-এর ভিতর 40 পাওয়া, এটা হচ্ছে 80% মার্ক। সো এটা কিন্তু খুবই ভালো, কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখো না। 70%ও অনেক ভালো মার্ক। সো এইখানে জিনিসটা হচ্ছে প্রথম দিকে যদি তুমি 70% মার্ক পাও, এটা আস্তে আস্তে 80% কনভার্ট হওয়া শুরু করে, এই জায়গাটা কিন্তু বেশ ভালো। সো এইখানে বিষয়টা খেয়াল রাখবা যেন তুমি নিচে না নামো, ধারাবাহিকভাবে যদি প্রোগ্রেসটা হয়, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ।